আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মুহূর্তের গভীর এবং কিছুটা বিশ্লেষণধর্মী এই আলোচনায়। দেখুন, পৃথিবীর ইতিহাস বড়ই বিচিত্র। আর রাজনীতির অলিগলি তার চেয়েও বেশি রহস্যময়। আমরা যদি ইতিহাসের পাতা একটু উল্টাই, তাহলে দেখতে পাবো ক্ষমতার পালাবদল কখনোই খুব শান্ত বা মসৃণ হয় না। এর সাথে কিন্তু জড়িয়ে থাকে মানুষের আবেগ, ক্ষোভ আর কখনো কখনো রক্তের দাগ। আজ আমরা এমনই এক উত্তপ্ত ভূখণ্ড নিয়ে কথা বলবো, যার নাম পশ্চিমবঙ্গ। অপার বাংলার রাজনৈতিক আকাশ এখন কিন্তু ঘোর অমানিসায় ঢাকা। সেখানে যা ঘটছে তা কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, এর সাথে নিবিড়ভাবে কিন্তু জড়িয়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের ভূ রাজনীতি এবং ক্ষমতার এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা। সুপ্রিয় দর্শক, খুব গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন এবং তার পরবর্তী দৃশ্যপট আমাদের সামনে এক অশনি সংকেত নিয়ে হাজির হয়েছে। সেখানে একটি বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শাসনের প্রতি মানুষের যে এক ধরনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল, তার বিস্ফোরণ আমরা কিন্তু দেখেছি। কিন্তু সবচেয়ে ভয়াবহ দিকটি হলো নির্বাচনের পরের সহিংসতা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল আসার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এক ধরনের উন্মুক্ততা কাজ করছে। এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এই যে বাড়ি ঘরে হামলা বা ভাঙচুর, এর সাথে কিন্তু আমরা খুব ভালোভাবে পরিচিত। কারণ ঠিক একই ধরনের একটি মব ভায়োলেন্স বা গণসহিংসতার মডেল আমরা কিন্তু বাংলাদেশেও দেখেছি গত 5 আগস্টের পর। সুপ্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী, যখনই কোনো রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করে, তখনই কিন্তু সেখানে নৈরাজ্য মাথাচাড়া দিয়ে ওঠে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে বলে কিন্তু মনে হচ্ছে। সেখানে কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফ এর মতো সুসজ্জিত বাহিনীর সদস্যরা অনেক ক্ষেত্রেই চুপচাপ কিন্তু দাঁড়িয়ে আছেন। আর তাদের চোখের সামনেই ঘটে যাচ্ছে একের পর এক তাণ্ডব। এটি কোনো সাধারণ ঘটনা নয়। যখন রাষ্ট্রের পাহারাদাররা চোখ বন্ধ করে রাখে, বুঝতে হবে এর পেছনে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে। এই নৈরাজ্য কেবল তৃণমূলের নেতাকর্মীদের উপরই কিন্তু সীমাবদ্ধ থাকছে না, বরং এটি ধীরে ধীরে এক ধরনের ভয়াবহ রূপ নেয়ার ইঙ্গিত দিচ্ছে, যা কিনা পশ্চিমবঙ্গের মতো একটি বৈচিত্র্যময় জনপদের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত বিপজ্জনক একটি বিষয়। এখন আসুন সবচেয়ে স্পর্শকাতর এবং ভীতিকর বিষয়টিতে দৃষ্টিপাত করি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন, রাজনীতির মাঠে সবচেয়ে বড় অস্ত্র হলো সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা। এবং পশ্চিমবঙ্গেও ঠিক সেই খেলাটি অত্যন্ত সুনিপুণভাবে কিন্তু খেলা হচ্ছে অনুপ্রবেশকারী নামক তকমা দিয়ে। সেখানে প্রায় ৯০ লাখ মানুষকে নাগরিকত্ব বা ভোটাধিকারের তালিকা থেকে বাদ দেওয়ার এক অদ্ভুত ষড়যন্ত্র কিন্তু হয়ে গেছে। এই মানুষগুলোকে বলা হচ্ছে তারা নাকি বাংলাদেশে অনুপ্রবেশকারী। কিন্তু বাস্তবতা হলো, এদের অনেকেই হয়তো যুগ যুগ ধরে, এমনকি বংশ পরম্পরায় সেখানে বসবাস করছেন। এখন নির্বাচনের বৈতরণী পার হওয়ার পর যদি নতুন সরকার এই মানুষগুলোকে জোরপূর্বক বিতাড়িত করে বা বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করে, তবে তার পরিণতি কি হতে পারে, তাকে আদৌ আমরা একবারও কখনো সুনিপুণ দৃষ্টিতে ভেবে দেখেছি? দর্শক, ইতিহাসের দিকে তাকালে আমরা কিন্তু দেখি ১৯৪৭ সালের দেশভাগ কিংবা পরবর্তীতে বিভিন্ন সময়ের জোরপূর্বক দেশান্তরের ঘটনাগুলো কতটা রক্তক্ষয়ী ছিল। লাখ লাখ মানুষকে রাতারাতি কিন্তু তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে দেয়া কোনো সহজ কাজ নয়। ভারতের মতো একটি দেশে, যেখানে এত বিশাল জনসংখ্যার বসবাস, সেখানে এই বিপুল সংখ্যক মানুষকে যদি জোর করে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, তবে সেখানে আক্ষরিক অর্থেই
বলা চলে রক্তের গঙ্গা বয়ে যেতে পারে। এর বিরুদ্ধে সাধারণ মানুষ যখন রুখে দাঁড়াবে, তখন যে ভয়াবহ গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে, তা সামাল দেওয়ার ক্ষমতা হয়তো ভারতের বর্তমান রাষ্ট্রযন্ত্রেরও থাকবে না। আর এই পুশব্যাকের প্রভাব সরাসরি এসে পড়বে বাংলাদেশের উপর। বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু রোহিঙ্গাদের মতো বিশাল এক বোঝা কাঁধে নিয়ে বহন করছে। এর মধ্যে যদি নতুন করে সীমান্ত দিয়ে মানব স্রোত ঠেলে দেওয়া হয়, তবে তা এই অঞ্চলের স্থিতিশীলতাকে আমি মনে করি পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে। এই যে উত্তেজনাকর পরিস্থিতি, এর মধ্যেই কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক দেখা যাচ্ছে এক নতুন বাঁক নিচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সম্প্রতি কিন্তু চীন সফর করেছেন। কূটনীতির ভাষায় এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই কিন্তু চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু নয়। সবাই কেবল নিজ নিজ স্বার্থের হিসাব কষে। ভারতের সাথে আমাদের তিস্তা নদীর পানি বন্টন নিয়ে যে দীর্ঘদিনের অমীমাংসিত বেদনা রয়েছে, সেটি এখনো এক দগদগে ঘা। ঠিক এমন এক সময়ে চীনের সাথে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা ভারতের নীতি নির্ধারকদের কপালে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ ফেলার জন্য আমি মনে করি যথেষ্ট একটি কারণ। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশলও হতে পারে। কারণ বিশ্বস্ততার চাদরে যখন টান পড়ে, তখন প্রতিটি রাষ্ট্রই তার নিজস্ব বিকল্প পথ খুঁজতে শুরু করে। তবে ভূ রাজনীতির হিসাব এত দ্রুত বদলায় না। ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক এতটাই বহুমুখী এবং জটিল যে চাইলেই কিন্তু রাতারাতি এর মাঝে বড় কোনো ফাটল ধরানো কোনোভাবেই সম্ভব নয়। অন্তত যতক্ষণ না পর্যন্ত বৃহত্তর পরাশক্তিগুলোর স্বার্থের সমীকরণ একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলছে, ততক্ষণ পর্যন্ত। তবে এই যে সফর এবং পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে যে একটি অদ্ভুত পরিস্থিতি বা উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমি মনে করি উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। এখন বর্তমান সরকার বাংলাদেশে যারা রয়েছেন, তারা যদি পশ্চিমবঙ্গের সবগুলো দিক বিবেচনা করে, বিশেষ করে পুশব্যাকের বিষয়টি বিবেচনা করে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় না করে চীনের সাথে সুদৃঢ় সম্পর্ক করতে চান, তাহলে ভারত কিন্তু কখনোই এই বিষয়টি মেনে নেবে না। বরঞ্চ তারা ক্ষেপে গিয়ে তাদের এই যে পুশব্যাকের যে পলিসি, সেটা কিন্তু তারা এপ্লাই করবে। আর একবার পুশব্যাক করা যদি ভারত শুরু করে, তাহলে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জন্য এই পরিস্থিতিটি কতটা বিব্রতকর হবে, দর্শক আপনারা একটু চিন্তা করে দেখুন। তাই এখানে দরকার একটি ব্যালেন্সিং কূটনৈতিক পরামর্শ বা কূটনৈতিক বৈঠক। যখন ব্যালেন্স বজায় থাকবে, তখনই কিন্তু এই বিষয়গুলো টেবিলে বসে সমাধান করা সম্ভব হবে। এদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে কোনো ধরনের পুশব্যাক বাংলাদেশ মেনে নেবে না বা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এখন কথা হচ্ছে, তিনি এই কথাটি আসলে কেন বললেন? নিশ্চয়ই তিনি ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন যে এই যে পুশব্যাকের ঘটনা, এটি বাংলাদেশে ঘটবে এবং এটি যদি ঘটে, তাহলে বর্তমান সরকারের জন্য যেমন আরেকটি বড় চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াবে, ঠিক একইভাবে এটি সামাল দেওয়াও কিন্তু বর্তমান সরকারের জন্য অনেক কঠিন একটি কাজ হয়ে দাঁড়াবে। যার জন্য উভয় পক্ষকে বর্তমান সময়ে কূটনৈতিক ভাবে কিন্তু অত্যন্ত সুনিপুণভাবে বিচক্ষণতার সাথে এই সিদ্ধান্তগুলো টেবিলে বসে গ্রহণ করতে হবে। অন্যথায় উভয় দেশের জনগণের জন্য কিন্তু একটি সংকটকালীন সময় অপেক্ষা করছে। সুপ্রিয় দর্শক, সবশেষে যে বিষয়টি নিয়ে কথা না বললেই নয়, তা হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং তাদের পুনর্বাসনের জল্পনা কল্পনা। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন দেখে অনেকেই হয়তো ভাবছেন, এবার বুঝি আওয়ামী লীগের জন্য একটি নতুন সুযোগ তৈরি হলো। ভারতে বসে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব হয়তো মনে করছেন বিজেপির এই উত্থান তাদের পুনরায় বাংলাদেশের ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করবে। কিন্তু
দর্শক, রাজনৈতিক যারা বুদ্ধা রয়েছেন তাদের মতে এটি সম্পূর্ণ একটি দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এমনকি আমি ব্যক্তিগতভাবে কিন্তু তাই মনে করি। ইতিহাস কিন্তু আমাদের শেখায় কোন দেশের অভ্যন্তরীণ রাজনীতি যখন অন্য কোন দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তাদের নিজস্ব অস্তিত্ব বড়ই ভঙ্গুর হয়ে যায়। আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন কিন্তু আর তাদের নিজেদের হাতে নেই। তারা এখন বিশ্ব রাজনীতির দাবা খেলার এক অসহায় গুটি হয়ে দাঁড়িয়েছে। তারা কখন বাংলাদেশে ফিরতে পারবে, আদৌ পারবে কিনা, তা নির্ভর করছে আমেরিকা এবং ভারতের বৃহত্তর ভূ রাজনৈতিক লক্ষ্যের উপর। ভারত হয়তো তার পুরনো মিত্রকে আশ্রয় দিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে তারা নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য সর্বশক্তি নিয়োগ করবে। তবে হ্যাঁ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এসে কিন্তু দাঁড়িয়ে যায়। সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি, রাজনৈতিক সংকট এবং এই যে পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে যে পুষ্পেকের জল্পনা কল্পনা শোনা যাচ্ছে, এমনকি স্বয়ং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রীও যখন এই বিষয়টি নিয়ে সতর্কবাণী উচ্চারণ করছেন, তখন এখানেই কিন্তু জনগণের বিষয়টি চলে আসে। দেখুন, একটি দেশের জনগণ সবসময় কিন্তু সেই দেশের রাজনৈতিক পট পরিবর্তন কিংবা একটি রাজনৈতিক দলের ক্ষমতায় ফিরিয়ে আনা কিংবা রাজনীতির মাঠে ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে কাজ করে। বাংলাদেশ যে বর্তমানে খুব একটা স্থিতিশীল রয়েছে তা কিন্তু কেউ বলতে পারবে না। বাংলাদেশের পরিস্থিতি নির্বাচন পরবর্তী সময়ে যত সময় যাচ্ছে তত কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। এটি আপনাকে আমাকে স্বীকার করতেই হবে। নানামুখী সংকট, নানামুখী চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে বর্তমান সরকার এক কথায় জর্জরিত রয়েছে। তার উপর যদি এই ভূ রাজনৈতিক এবং পার্শ্ববর্তী দেশ থেকে এমন ঠেলে ঠেলে মানুষ পুশব্যাক বা দেশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তখন সেটিও কিন্তু আমি আগেই বলেছি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সরকারের জন্য চ্যালেঞ্জ যতটা, তার থেকে বেশি জটিলতা সৃষ্টি করবে দেশের সাধারণ মানুষদের জন্য। বর্তমানে কিন্তু যারা এই দেশে বসবাস করছেন তারা কেউ কিন্তু এদেশের অস্থায়ী মানুষ নন। তারা সবাই স্থায়ী মানুষ। এখন যদি আরো লাখে লাখে মানুষ এই দেশে প্রবেশ করে, তখন এই দেশের মানুষের যারা স্থায়ী নাগরিক রয়েছেন তাদের যে মৌলিক অধিকার সমূহ রয়েছে সেগুলো থেকে কিন্তু তারা রীতিমতো বঞ্চিত হবে। কারণ সেই আশা মানুষগুলোর পেছনে সরকারকে অর্থ খরচ করতে হবে। তাদেরকে অবশ্যই বাসস্থানের জায়গা দিতে হবে। খাদ্য সংকট আসলে সেটি তাদেরকে মোকাবেলা করতে হবে। এখানে গিয়ে কিন্তু জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে। আর জনগণের মৌলিক অধিকার যখন ক্ষুণ্ণ হয়, তখন কিন্তু জনগণ কোনোভাবেই চুপচাপ বসে থাকে না। মূলত এই জনগণ কেন্দ্রিক রাজনীতিটাই এখানে আওয়ামী লীগের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন, ভারত কখনোই আওয়ামী লীগকে সরাসরি ক্ষমতায় বসিয়ে দেবে না কিংবা সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনীতি করার জন্য নিয়ে আসবে না, মাঠে নামিয়ে দেবে না, অথবা তারা মাঠও গুছিয়ে দেবে না। এটি করতে হবে আওয়ামী লীগকে নিজের সাংগঠনিক দক্ষতা দিয়ে, সাংগঠনিক ক্ষমতা দিয়ে এবং দেশের জনগণকে সাথে নিয়ে। সুতরাং দেশের জনগণের কল্যাণের জন্য যদি আওয়ামী লীগ চিন্তা করে থাকে, তাহলে এই বিষয়গুলো যদি এই বর্তমান সরকার মোকাবেলা করতে গিয়ে হিমশিম খায়, তাহলে এটি কিন্তু আওয়ামী লীগের জন্য একটি বড় ট্রাম্প কার্ড হয়ে দাঁড়াবে এবং তারা এই ইস্যুটিকে কেন্দ্র করে জনগণের ম্যান্ডেট লাভ করতে কিন্তু সক্ষম হবে। তবে আওয়ামী লীগের ফেরার বিষয়টি অনেক দূরে। বর্তমানে যেটি সামনে আসছে সেটি আমাদের বর্তমান সরকার কিভাবে মোকাবেলা করবে, এটি কিন্তু সব থেকে বড় দেখার বিষয়। আমি সরকারের কূটনৈতিক পর্যায়ে যারা নীতি নির্ধারক আছেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টি অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করুন, যাতে করে আমাদের দেশের সাধারণ জনগণের কোনো প্রকার শান্তি নষ্ট না হয় এবং আমাদের দেশ বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতি থেকে আরো অবনতির দিকে না যায়। তাহলেই একটি স্থিতিশীল বাংলাদেশ ভবিষ্যতে আশা করা সম্ভব। অন্যথায় কিন্তু
বাংলাদেশের আকাশে, পশ্চিমবঙ্গের আকাশের যে কালো মেঘ, সেই কালো মেঘ কিন্তু আমাদের উপরও চলে আসবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে মন্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।